আমার নারী প্রিয় তো ভালো লাগে, জানেন আপনি, এটা আমি সত্যি বললাম। আমি ছোটবেলায় সুন্দরী আপাদের স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম সুন্দরী মেয়ে দেখার জন্য। আমার খুব সৌন্দর্য টানে, আমি সৌন্দর্য প্রিয়, তো আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আওয়ামী লীগের কারণে আপনি দেশ ছাড়া? আপনি কোনো দলকে সমর্থন করতে পারেন, পছন্দ করতে পারেন, সেটা আপনার অপরাধ না। পৃথিবীতে যে কোনো মানুষের যাও কেউ পছন্দ করার অধিকার আছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে বাংলা ওয়ান টেলিভিশন চ্যানেলে স্বাগত। আমি লাভলি হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে আমাদের হচ্ছে বাংলা ওয়ানের ওয়ান স্পেশাল পর্ব, যেখানে থাকছেন আমাদের একজন স্পেশাল গেস্ট, যার সাথে আমরা সরাসরি প্রশ্ন করি, কথা বলি, গল্প করি, কখনোই ঘুরিয়ে নয়। এবং আজকে যিনি আছেন আমাদের সাথে, তিনি একজন সমালোচিত ব্যক্তি, ভেরি হ্যান্ডসাম, ভেরি নাইস পার্সোনালিটি এবং সোশ্যাল মিডিয়ায় কিছুটা বিতর্কিত। উনি ওনার নিজ সম্পর্কে কিছু বলবেন, তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। তিনি হ্যান্ডসাম, কেউ আবার বলেন যে হ্যাঁ তিনি ভাইরালও হতে চান, আবার কেউ বলেন তিনি মোটামুটি মনের দিক থেকে অনেকটা সাদা এবং উনি সব সময় ঝটপট সহজ সত্যি কথাটা বলতেই পছন্দ করেন। ইয়েস, হি ইজ মিস্টার জায়েদ খান। আমন্ত্রণ আপনাকে বাংলা ওয়ান টেলিভিশন চ্যানেলে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনার কথাকে আমি একটু ডিফেন্ড করলাম। সেটা হচ্ছে, প্রথমে আপনি শুরু করেছেন আমি একজন সমালোচিত ব্যক্তি, এটা পরে। আগে তো না, আমি যে ভালো কাজ করেছি, আলোচিত ব্যক্তি এবং জননন্দিত ব্যক্তি, সেটা তো আপনার আগে উল্লেখ করতে হবে। হ্যাঁ, আপনি সমালোচিত, তারপরেই আলোচনার আগে আমি আলোচিত, তারপরে আমি সমালোচিত। ওকে, ঠিক আছে। পৃথিবীতে যার নাম আছে তারই বদনাম আছে। আপনি আমাকে আগেই যদি ধরেন বা যে সমালোচিত দিয়ে শুরু করেন, তাহলে তো আপনি শুরুই করলেন নেগেটিভ দিয়ে। এখন আপনাকে একটা কথা বলি। কিছু কিছু দর্শক যেটা বলে আপনার সম্পর্কে, সেটা হচ্ছে জায়েদ খান যে কোনো অনুষ্ঠান করতে চায় ভাইরাল হওয়ার জন্য। সেই দর্শকরাই আবার পরবর্তীতে এসে বলে না, উনি মানুষটা কিন্তু অনেক ভালো। একটা মানুষ কিন্তু দেখেন দুই টাইপের কথা। সেটা মানুষের কনসেপ্ট হতেই পারে। মানুষের যার দৃষ্টি যেমন সে দেখবে তেমন। আমাকে মানুষ কি দেখে সেটা তো মানুষের ব্যাপার। আমি কি ক্যামেরার সামনে মানুষটা, সেটা আমার ব্যাপার। আমাকে মানুষ কেউ খারাপ ভাববে, কেউ ভালো ভাববে, কেউ ফেরেশতা ভাববে, কেউ আমাকে আলোচিত ভাববে, সমালোচিত ভাববে, এটা অন্য ব্যাপার। জি, আপনি আপনার কাজটা করে যাবেন। আমি স্টেজে সবসময় একটা কথা বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি অনেস্টির সাথে আমার কাজটা করে যাই, সেটাই কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। যদি আমি এতই খারাপ হতাম, তাহলে আমি 17 বছর আমার কেরিয়ার আমি এভাবে টানতে পারতাম না। না, অবশ্যই সেটা মানার যোগ্য এবং সেটা মানতে হবে। মানে আছে না মানুষ, যখন আপনি যেমন চ্যানেলের স্বার্থে বা লেখার স্বার্থে আপনি শুরুই করলেন কথাটা দিয়ে, সে কখনো সমালোচিত, কখনো বিতর্কিত, এগুলো আসবে পরে। বলতে হবে সে আমাদের সবার প্রিয়, সে আমাদের খুবই পছন্দের, খুবই সুন্দর, খুবই হ্যান্ডসাম, কিন্তু কখনো সে সমালোচিত, কখনো সে সমালোচিত। সোশ্যাল মিডিয়ায় যদি আমি এতই সমালোচিত হই, তাহলে আমার লক্ষ লক্ষ ফলোয়ার কেমনে আসে? সোশ্যাল মিডিয়া থেকেই আসে। সেই আপনার যদি বলি, আপনার কিছু কিছু ব্যাপার ছিল, আপনার সেই ঘড়ির দাম কত, আপনার সানগ্লাসের দাম কত, আপনার সেই ডিগবাজি, যেগুলো আমি বলতে চাইনি আজকে। আপনি এনিথিং বলবেন, জিজ্ঞেস করবেন আমাকে। আমি তো কিছু আসার আগে আপনাকে বলি নাই যে আমাকে কিছু জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আমি বলছি আপনাকে। সো এই ব্যাপারগুলো যখন হাইলাইট হতে শুরু করে, সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হয়, এগুলো কিন্তু আপনার কোনো মুভি দিয়ে হয়নি, রাইট? যখন এই ব্যাপারগুলো আসে, সোশ্যাল মিডিয়া হাইলাইট হয়, তখন মানুষ ওইটা বারবার দেখছে, ওখান থেকেই ভিউ তৈরি হচ্ছে, ওখান থেকেই এই জেনারেশনের কাছে, কিছু কিছু মানুষের কাছে জায়েদ খানকে তারা মনে করে হ্যাঁ একটা ফানি লোক। আপনার সফলতাটা কিন্তু তখন আসেনি, কিছু কিছু মানুষ সেটাই মনে করছে। সেটা মনে। আমি এখন আপনার কথা বলি। আপনি আমাকে অনুষ্ঠানে দেখে আমার ছবির কথা খবর না জিজ্ঞেস করে যদি আপনি আমাকে ফোনের কথা জিজ্ঞেস করেন, আমার ঘড়ির কথা জিজ্ঞেস করেন, দোষটা তো আপনার, আমার তো না। না, অবশ্যই আমার প্রশ্ন। আমি এখন আপনার নাম বের না করে আপনার হেজাব আর আপনার ওই যে গলায় যে শালা ভাষাটা মালা পড়ছেন, এগুলো নিয়ে যদি আমি কথা বলি, তাতে লাভ হবে না। না, সেটা হবে না। আমার তো চিন্তা করতে হবে যে আপনার সাথে আমি ঢুকলাম, আপনার হাইটটা দেখলাম সুন্দর, আমার পাশাপাশি হাইট কত, আপনার হাইট, আপনার কাজ কত, এটা বাদ দিয়ে জিজ্ঞেস করতেছি আপনার গলার মালাটা কি ডলসি গাবানা, আপনার মালার ব্র্যান্ডের নাম কি? আমি বলতে যাচ্ছি না। কেন বলবেন? এটা তো নিজে টাকা দিয়ে তো কিনছেন, বলবেন না? বলবো না, আমার ভালো লাগে না বলতে, আমি কমফোর্টেবল না। আপনি পড়ছেন, আপনি বলবেন না? হ্যাঁ, কিন্তু আমি কমফোর্টেবল না। পুরো নাম কি? আমি কমফোর্টেবল না। হ্যাঁ, আমার নাম যেটা, আমার নাম লাভলি হোসেন। আপনি লাভলি হোসেন দিয়ে যদি এখন ফেয়ার অ্যান্ড লাভলির সাথে তুলনা করেন, আপনি কিছু বলতে পারবেন? আমি সেই চান্সটা দিব না তাকে। আপনি তো সবিজের লোক, আপনি কি ওপেন?
আপনাকে দেখতে হবে মানুষ, আমি আমার ফেসবুক ওপেন করে দিয়েছি সব গালিগালাজ করার জন্য। হ্যাঁ, কিন্তু এটা আমার প্রবলেম না। না, সেটা আপনার প্রবলেম। এখন আপনি নিজেকে ওপেন বুক যখন ভাবেন, মানুষ তো বলবে। আমি ওপেন বুক ভাবি না। আপনি এক সময় হেজাব ছাড়া নিউজ পড়ছেন না, আপনি আজকে হেজাব দিয়ে, কারণ আপনার মধ্যে আল্লাহ ভক্ত আসছে ওমরা করে, এখন আপনি একটু আল্লাহর মতো ভয় ঢুকছে, হয়তো এখন নামাজ পড়েন, তো আল্লাহ আগে আমি নামাজ আমিও পড়ি, এখন হয়তো হাসবুনাল্লাহ নিয়ামাল্লাহ কি বেশি পড়েন হয়তো আল্লাহর ঘর দেড়ে আসার পরে। আমি এখন আল্লাহর ঘরে যাই না, এই জন্য আল্লাহ ভয় কম ঢুকছে। নামাজটা আমিও পড়ি, আমি কোরআন শরীফ পড়ি, আমি কোরআন শরীফ খতম পড়ছি, আমি মদ খাই না, সিগারেট খাই না, এগুলো কি ভাইরাল হয়? আমার ঘড়ির দাম কেন ভাইরাল? আজকে আপনি আমাকে এনেও তো আপনি আমাকে প্রথম শুরু করলেন সমালোচিত বিতর্কিত দিয়ে, তো আপনি তো আমাকে প্রথম বিতর্কিত করে দিলেন। হ্যাঁ, আমি আপনাকে প্রথম বিতর্কিত করেছি কারণ আপনি ওই জায়গাটা তৈরি করেছেন। আমি তৈরি করলে আপনি তো আপনার দৃষ্টি তো ওইখানে থেকে গেল, আপনি ভালো কি করলেন? না, আমি এখন ভালো করতে পারি না বিকজ অফ আপনি। তার মানে আপনি তো সেই স্রোতের পক্ষেই চলতেছেন। আচ্ছা, আমি তাহলে আপনাকে আরেকটা কথা বলি। বলেন। আপনার একটা অনুষ্ঠান হচ্ছে রিসেন্টলি নিউ ইয়র্ক থেকে, রাইট? সেখানে আপনি কিভাবে স্কোপ দেন শাহরিয়ার নাজিম জয়কে, যে কি একটা ওয়ার্ড ইউজ করেছে, বেহায়া, রাইট? আপনি কেন তাকে স্কোপ দিলেন এরকম একটা ওয়ার্ড? উনি শিল্পী স্বাধীন, উনি যেটা বলতে চাচ্ছে ক্যামেরার সামনে, ওনার এটা যার যার অনেক সময় অনেক যে কর্তৃপক্ষ থাকে তাদের চাওয়া হতে পারে। আমি আজকে যখন আমার এই ইন্টারভিউতে আসি, ইন্টারভিউতে আমি আজকে আসছি এটা আমার বন্ধু সবুজ, তার চ্যানেলের জন্য। নাহলে আমাকে এই চ্যানেলে বা মিশিগানে বা কোথাও আমি কোনো ইন্টারভিউতে যাই না, কোথাও না, নর্মালি আমি আসছি তার জন্য, বিকজ আমি বলে দিচ্ছি ওপেন প্রশ্ন, এনিথিং। আমি আসার আগে কোথাও বলি নাই যে আমাকে কোনো প্রশ্ন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, বিকজ সামাজিক যোগাযোগ আমার ভালো গুণগুলো আপনাকে এখন বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা, আমার মা রত্নগর বা গোল্ড মেডেল পাওয়া, আমি দেখতে সুন্দর, আমি ডাবল স্টার করা মেট্রিক ইন্টারমিডিয়েটে, আমি নতুন মুখে ফার্স্ট হয়ে 2007-এ সিনেমায় আসছি। আমার প্রথম ছবি আমার শাবনুর রিয়াজদের সাথে মতো জায়গায়। আই হ্যাভ ডান অলরেডি 28 and 29 মুভিজ। আমি সারা পৃথিবীতে শো করে বেড়াইছি। আমার কোনো খারাপ স্ক্যান্ডেল নেই, আমাকে নিয়ে ট্রল, আমাকে নিয়ে স্ক্যান্ডেল আছে। আমি কোনো মেয়ের সাথে বিয়ে করে ডিভোর্স হয়েছে, আমি কোনো মেয়ের সাথে কি আমার দুইটা বাচ্চা লুকিয়ে রেখে আসছি? আমি কোনো মেয়ে আমাকে নিয়ে কোনো সোশ্যাল মিডিয়ায় এসে কমপ্লেন করতে পারছে জায়েদ আমাকে নকরে লং ড্রাইভে নিতে? এই জন্য আপনি ভক্তদের চোখে ঝিলিক। ভক্ত ছিল, আপনারা তো টাকা দিয়ে এনে নিতেছেন আমাকে, আমি এত সমালোচনা নিতেছেন কেন? ঘরে বসে দেন না। আমি সেটাই তো বলছি, ভক্তদের চোখে আপনার সেই ঝিলিকটা আছে। ঝিলিক নেই, আপনারা আমাকে প্রশ্ন করে, আপনারা আমাকে নিয়ে করেন। কেউ সব সময় আলোচনায় আছে না, আলোচনায় তো থাকতে চাই, কিন্তু বিতর্কগুলো তৈরি করে আপনি না করেন, আপনার মতো উপস্থাপকরাই তৈরি করে, এবং আপনি সেই আলোচনায় থাকতে চাচ্ছেন। আমি স্বাধীন করে দেই যে আজকে যদি ঢোকার আগে বলতাম যে আপনি আমাকে এই ধরনের প্রশ্ন করতে পারবেন, আপনাকে আমি একবারও জিজ্ঞেস করেছি এই ধরনের প্রশ্ন করবেন না। আবার কেউ বলে আপনাকে, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়াস কাজে বসছি, আপনি হ্যান্ডসাম হিরো বলে আপনাকে। আমি আই এম হ্যান্ডসাম, ইয়া আই এম। হ্যাঁ, আপনাকে আবার কেউ বিতর্কে রাজপুত্রও বলে, সেটা তাদের প্রবলেম। এখন আপনি কেমন আপনার দৃষ্টিতে সেটা বলেন। আমি আপাতমস্তক একটা সাবজেক্ট নিয়ে না থেকে, না আমি আজ ক্লিয়ার করে দিতে চাই, আমাকে সব প্রশ্ন দেন, আপনি এটা বললে হবে না। আমি আমার চোখে আমি পৃথিবীর সবচেয়ে ভালো একটা মানুষ, বিকজ কেন জানেন, আমার দ্বারা মানুষের কখনো ক্ষতি হয়নি, আমি পেরেছি যারা উপকার করেছি। আমি করোনার সময় যখন মানুষ ঘরে লুকায় ছিল ভয়ে, সন্তান তার বাবা মার লাশ টাচ করেনি, আমি তখন সাদেক বাচ্চুর লাশ কাঁধে নিয়ে দাফন করছি, আমি কবরীর লাশ কাঁধে নিয়ে আমি গোসল করে, আমি মানে মার্কাজুলের সামনে গোসল করে দাফন করিয়েছি। রানা হামিদের মতো লোক, যিনি করোনার মধ্যে তার ওয়াইফ ভয়ে আসেনি, আমি তাকে করোনার লাশ দাফন করিয়েছি বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করে করে। আমি করোনায় সমস্ত শিল্পীদের বাসায় খাবার পাঠিয়েছি। আমি এত মানে সমাজের ফেসবুকের লোকদের চোখে এত খারাপ হলে শিল্পীরা 3-3 আমাকে ভোট দিয়ে শিল্পীদের সেক্রেটারি নির্বাচিত করতেন না। আমি নায়ক রাজ রাজ্জাক, ফারুক, ববিতা, সোহেল রানা এদের ভোটে নির্বাচিত সেক্রেটারি, কিন্তু আমি তারকাদের তারকা। কিন্তু এই ভালো জিনিসগুলো দেখতে হবে। আপনি আমাকে ইন্টারভিউতে নিয়ে, এটা আপনার কথা না, আমি জাস্ট বলতেছি, আপনি আমাকে ইন্টারভিউতে নিয়ে আমার ভালো কাজ জিজ্ঞেস না করে আপনি হঠাৎ করে বলতেছেন যাতে আপনার ঘড়িটা কোন ব্র্যান্ড। কারণ আমি কি বলবো যে না ঘড়িটা আমি দেখাবো না, কারণ আমি তো চুরি করি নাই। আমি সহজ মনে বলে দিয়েছি হ্যাঁ দিস ইজ ব্র্যান্ড। ভাই দাম কত? আমি বলছি দাম আমি বলতে চাই না। এখন সেইটা আপনাকে যদি স্যালারির কথা যদি জিজ্ঞেস করে, আপনি, আমার মনে হয় না সেটা। আমি আপনার মতো এত ভদ্র না, আমি একটু বেশি। আপনি যেমন মানে মেয়ে মানুষ, আপনি অনেক কিছু হিসাব করতে, আমি তো হিসাব করি না এত। আমার কথা হলো যেটা বিনোদিত হয় সে বিনোদন দিতেই আমি পছন্দ করি। ওকে, তাহলে সমালোচনা তো আসবে। আমাকে মানুষ দিগবাজি দেখতে পছন্দ করে, আমি দেই। হ্যাঁ, সমালোচনা করছে, তাহলে কেউ আমাকে কার্টুন বলে, কেউ আমাকে এটা বলে, হু কেয়ারস? আমাকে টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশে দিগবাজি দেওয়ার জন্য। ওকে, তাহলে আপনাকে তো সেটা মেনে নিতে হবে। কিন্তু আপনি তো শুরুটা এটলিস্ট ভালোভাবে করেন, কারণ যার দৃষ্টি যেমন না, শুরুটা যদি ভালোভাবে হইতো যে আমাদের সবার পছন্দের। ওকে, আমাদের সবার পছন্দের, অনেক হ্যান্ডসাম, দেখে সমালোচিত, বিতর্কিত, আপনি তো প্রথমেই মানুষকে নেগেটিভ দাঁড় করাই দিয়েছেন।
আপনি আসার আগে যদি শোনেন, আপনি আসার আগে যদি ক্যামেরার এখান থেকে বাইরের লোক বলতো জায়েদ খান আসতেছে খুব খারাপ, কিন্তু মেয়েদের এখানে দুটো মেয়েও ছিল, তাদেরকে যদি বলা হতো জায়েদ খান আসতেছে সরে থেকো কিন্তু চোখ খারাপ এই সেই, না, তখন আপনার ওরা চোখ খারাপ না, সেটা আগেই ওরা ধরেই নিত জায়েদ খান আসতেছে বাজের লোক। আর আসার আগেই যদি বলে দেওয়া হতো না জায়েদ ভাই কিন্তু ভালো মানুষ, জায়েদ ভাই কিন্তু এরকম, ওদের দৃষ্টিটা এরকম চোখে দেখতো। কারণ কি জানেন, যা আপনি মাথায় ঢুকাবেন মানুষটাই ঢুকবে, যার দৃষ্টি যেমন সে দেখবে তেমন। হ্যাঁ, আমাকে দেখাতেও তো হবে সেটা। যার নাম আছে তারই তো বদনাম আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি আমি পাশাপাশি যদি সেটাই আলোচনা বলেছি, আপনি আমাকে আলোচনা সমালোচনা করে নিয়ে থেকেও তো কষ্ট পাই না, তাহলে কি আমার ফেসবুকে আমি ওপেন রাখতাম, যারা গালি দেয় আমি সব দেখতে থাকি। শুনেন, আপনি যে ভালো কাজগুলো করছেন, আপনি যে বললেন, তাই না, আমরা সেটা অনেকেই জানি বলেই জায়েদ খান ওইগুলো তো কম বলেন, ওইগুলো তো আপনার ইন্ট্রোডাকশনটা এরকম হতে পারতো যে জায়েদ খান যখন করোনার সময় মানুষ ঘরে বসে থাকে, যে সময় যিনি লাশ কাঁধে নিয়ে দাফন করিয়েছেন, যে শিল্পীদের কবরের কাছে নিজে থেকে গোসল করিয়েছেন, সেই জায়েদ খান আজকে আমাদের এই স্টুডিওতে এসে এটা দুঃখ ভারাক্রান্ত কষ্টের মানে একটা ফিলিংসের বলতে পারতেন, কিন্তু বলবেন না, কারণ ওটা এটা দিয়ে শুরু না করলে তো দর্শক ধরে রাখতে পারবেন না। ওকে, সো শুনেন, এই কারণেই কিন্তু আপনাকে যখন স্ক্রিনে দেখে কেউ, তখন মানুষ কি বলে জানেন, একে দেখলে তো মনে হয় আমাদের ঘরের ছেলে। ঘরের ছেলে তো আপনারই বাইর করে দিচ্ছেন, তো ঘরের ছেলে বলতেছেন, আবার বলতেছেন যে সমালোচিত বিতর্ক দিয়ে শুরু করতেছেন। কিন্তু আপনাকে দেখে ঘরের মানুষ যদি বড় মেয়ে না বলে, বাইরের মানুষ বড় মেয়ে বলে না। হ্যাঁ, এই কারণেই বলে, বিকজ আপনি ভেরি ফ্রি না, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এবং আমি অলওয়েজ সততাই চিনি, আমার ফ্যামিলি আমাকে সেটাই শিক্ষা দিয়েছে। আপনি দুটো জিনিস, ফানি এন্ড ফ্রেন্ডলি। ফানি কখন হয় একটা মানুষ? পৃথিবীতে কোন শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান আর আমির খান, কে ফানি করে না? আপনি যদি মুডেই থাকতে হয় তাহলে অফিসের বস হয়ে বসেন না, আপনাকে বিনোদন দিতে কে বলছে? হাজার মানুষের ভক্তের হৃদয়ের হিরো। হিরো শব্দটা অনেক বড়, কিন্তু নায়ক নৈজক নায়ক, হ্যাঁ, নন সে হিরো অলওয়েজ ইজ হিরো। আপনাকে মানি ব্যাগে আপনার ছবি নিয়ে ঘুরবে, মানুষজন আপনাকে অপর দৃষ্টিতে তাকিয়ে থাকবে, গালি দিকে আর ভালোবাসুক। ভালো তো কিছু মানুষ বাসে, জায়েদ খান কিন্তু যেখানে যায় সেখানে আলো ছড়ায়। সেটা আমি বলেছিলাম, বলে জায়েদ খানের মুজিজা কি, আমি যেখানে পা দেই ওখানে আলোকিত হয়ে যায়, ওটা অরা তৈরি হয়ে যায় আমার, যেখানে ঢুকবো। এটা আল্লাহ প্রদত্ত, আমার বাবা মার দোয়া। না, সেটা তো স্বীকার করছি, সেটা তো আমি পৃথিবীর যেখানে যাই আমি আয়াতুল কুরসি ছাড়া ফু দিয়ে ছাড়া, আমি বুকে ফু দিয়ে ছাড়া বের হই না। উচিত না, উচিত না তো, আপনি বেশি আল্লাহ ভক্ত দেখে আল্লাহর ঘর থেকে আপনার কথা উচিত না, আল্লাহ কথা অনেক বলতেছেন, এমন উপস্থাপিকাও তো পড়ছে, সে এইগুলো বলেও নেই, আছে না তেমন। আচ্ছা, আপনার কাছে সত্যিকারের সাফল্যটা কি বলেন? সত্যিকারের সফলতা আছে আপনি স্যাটিসফাইড কি নিয়ে, সেটাই বড় কথা। সফলতা দিন শেষে রাতে ঘুমাতে পারেন কিনা, যদি আপনার মধ্যে হায় ওটা হয়নি ওটা হয়নি, আপনার লোভ, আপনার পাশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানেন তো? এক সাহাবী জিজ্ঞেস করেছিল যে হুজুর, ভালো থাকার সবচেয়ে ভালো উপায় কি? তুমি যেখানে আছো তখন থেকে নিচে তাকাও। আমাকে যখন সবাই বলে, আমি বলি আলহামদুলিল্লাহ, কারণ আমার মতো অনেক ছেলে তো উবার ডেলিভারি করে বাঁচতেছে, বাট আই এম ব্লেসড, এবং আল্লাহ তাআলা ভালো রেখেছে। সাফল্যের সঙ্গে ওটাই, আপনার স্যাটিসফ্যাকশন কিসে? সেখানে আপনি, আপনার কাছে খ্যাতি, অর্থ, তার থেকেও মানসিক শান্তিটা বেশি। অর্থ খ্যাতি তো আসে আর যায়, জি, ভালোবাসা, আপনার কর্ম, আপনার বিহেভটুকু থেকে যায়। এই যে আপনি অভিনয়ের কথা বলেন, আপনার সফলতার কথা বলেন, সেখানে নিজেকে প্রকাশ করা। আপনাকে আমি থামাইনি, সফল আমি কিনা সেটা আমি নিজে বলবো না, সফলতার সঙ্গে অনেক বড়। রাইট, সফল কেমন দেখবে তেমন সেটা বলবে দর্শক বা জনগণ। আমি আমার কাজটাকে কতটুকু ভালোবাসে কাজ করতেছি, এটাই বড় কথা। আমি আমার কাজটাকে কোনো বিরক্ত হই না। আমি সকাল 6টায় উঠে সারা রাত না ঘুমাই, আবার সকাল 6টায় উঠে শুটিংয়ে গেছি। আমি মিশিগানের শোতে আসার পরে সকালে উঠে জিম করছি, জিম করে এসে আমি ডান্স প্র্যাকটিস করছি, ডান্স প্র্যাকটিস করে আমি স্টেজ উঠে নাচছি 10 মিনিট, আমার এনার্জি, বাট মানে আই এনজয় মাই ওয়ার্ক। দ্যাটস ইম্পর্টেন্ট। আমাকে সবুজ বলছে আপনি ইন্টারভিউ দিতে হবে আমার চ্যানেলের জন্য, আমি রেডি, ফর আমি আজকে একদিন এক্সটেন্ড করছি এই জন্য, সুতরাং কাজটাকে ভালোবাসি। আমাকে খুব ব্যবসায়িক কথা বললো যে চলো 2-3টা বড় ব্যবসা আছে, টাকা পয়সা হবে, আমি যেতাম না, বিকজ আই এম নট রানিং বিহাইন্ড দ্য মানি, আই এম রানিং টু দ্য সেলিব্রেট মাই সেলফ ইন দ্য, মানে মানুষের সামনে নিজেকে প্রস্ফুটিত করা। জায়েদ খান, মানে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমাকে বের হলে মানুষ দেখবে, আচ্ছা ওই জায়েদ খান যাচ্ছে। এবং আমি চলার পথে মানুষকে মাদক নিয়ে কথা বলি, যে মাদককে না বলুন, সিগারেট খাওয়াকে না বলুন। আমার দ্বারা যদি সমাজের 10 জনকে বলার পর যদি একজন পরিবর্তন হয়, সেটাই আমার কর্ম, সেটাই আমার বেনিফিশিয়ালি আমি তাকে পরিবর্তন করতে পেরেছি। আমার ভালো কাজগুলো, আমার সাথে অনেকে যারা একটু সিগারেট বেশি খায়, আমার সাথে অনেকক্ষণ চললে বিরক্ত হয়, আমার গাড়িতে সিগারেট খাওয়ার নিয়ম নাই, তো আমি ওইভাবে করে করে অনেককে এগুলোর থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি। মানুষের ক্ষতি করা, শোনেন, আপনার কলব যাই থাকুক ভেতরে, আপনি
অনেক কিছু করলেন কিন্তু মানুষের ক্ষতি করলেন, মানুষের ঋণগ্রস্ত থাকলেন, সেই ভালো থাকার কোনো মানে নাই। একা ভালো থাকা যায়। তো দ্যাটস ওয়াই সেই পরিবর্তনে আমি মানুষকে সবসময় বলি ভালো কাজের জন্য, নামাজের তাগিদ দিই যে অ্যাটলিস্ট মরতে হবে। এই ফিগার বলেন, এই বডি বলেন, এই নাম যশ কিছু সাথে যাবে না। কারণ আমার এই কাঁধে নায়ক রাজরাজ্জাক নেমেছে কবরে, ওয়াসিম ভাই নেমেছে, এটিএম শামসুজ্জামান নেমেছে, টেলি সামাদ ভাই নেমেছে, কবরিয়াপা নেমেছে, রানা হামিদ নেমেছে, সাদিক বচ্চু, সবই কাঁধে। আমি কাঁধে প্রতিটা, আমার রাতে ব্যথা হয়ে যেত কাঁধ, কোনো লাশ আমি কাঁধে এমন নাই যে ধরিনি। আমার সেক্রেটারি থাকা অবস্থায় আমি সবার আগে দৌড়ে গিয়েছি এবং তাদের কাছ থেকে দেখেছি কবরে শুয়ে আছে, কিছু না জীবন। তো মানুষের ভালো কর্ম, ভালো কিছু বেঁচে থাকে। আরেকটা জিনিস আমি বলতে চাই আপা, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে কাউকে বিচার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক একটা মানুষকে, খারাপ মানুষকে ভালো, ভালো মানুষকে খারাপ করে মানে সাজিয়ে প্রকাশ করে কিছু মানুষ এই অনলাইনের যুগে এবং বিভিন্নভাবে। সেই মানুষকে দেখে কখনো কাউকে সস্তাও ভাবা যাবে না। যে মানুষ তোমার কাছের থেকে দেখে তাকে বিচার করতে হবে, হাউ হি অ্যান্ড হাউ শি। যখন আপনি আপনার অনলাইন থেকে এবং ফেসবুক থেকে মানুষকে বিচার করবেন, তখনই আপনার বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হলো, মানুষ সম্পর্কে আপনার ব্যাড কনসেপ্ট তৈরি হলো। তাহলে মনে করছেন দর্শকরা মানুষের অভিনয় দেখে একজন নায়ককে বিচার করে না, তার নৈতিকতা, সামাজিক আচরণ দিয়ে তাকে বিচার করে। তাই তো, একদম নায়ক নায়িকা তো সমাজের আইডল হবে। আমাকে যদি দেখে আমি একটা রিক্সাওয়ালাকে পিটাচ্ছি, তখন নিশ্চয়ই আমাকে সমাজের মানুষ ভালো চোখে দেখবে না। আমাকে একটা রিক্সাওয়ালা আমার কাছে অপরাধ করতে পারে, তাকে ক্ষমা করে দেওয়াই তার শ্রেষ্ঠত্বের লক্ষণ। একটা শিল্পী থাকে সমাজের আইডল, তাকে দেখে মানুষ চুল কাটে। আমরা ছোটবেলায়, আমি সালমান খানকে ফলো করি, হি ইজ মাই আইডল, হি ইজ মাই হিরো। এই জন্য এখনো চিরকুমার, তার জন্য চিরকুমার না, বাট চিরকুমার হচ্ছে, আমি বলছিলাম আমার চোখ ঘুরে, এত সুন্দর দেখি আশেপাশে, এক জায়গায় ফিক্সড থাকে না আমার কিছু। এটা তো আমি বলেছি বাংলাদেশে, তো আমার মাথা ঘুরে থাকে। আর বর্তমানে এই বিশ্বায়নের যুগে পার্লার টার্লার হওয়ার পরে মেয়েরা এত সুন্দর সুন্দর হচ্ছে, পার্লারে গিয়ে এবারে বোটেক্স টোটেক্স করে কি সুই টুই নিয়ে না, আরও সৌন্দর্য সব দেখি। আর ফিল্টার লাগায় ছবি দেয় অনেকে, কিন্তু সামনে দেখার পর খুব হতাশ হয়ে যায়। এখনকার চলচ্চিত্রে গল্পের গভীরতা বা বিনোদন, আপনি কোনটিকে বেশি গুরুত্বপূর্ণ দেন? এখন মানুষের মধ্যে অস্থিরতা। আপনি মনে করেন একটা গান, আয়নাতে ওই মুখ দেখবে যখন, রাজ্জাক ভাই, তারপর স্বপ্ন মণ্ডপের অভিনয় দেখেন, লোম দাঁড়ায় যায়। এখন আপনি ছাড়েন না, কেউ দেখে কিনা? এখন বডি ঝাঁকি 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 এই চলতেছে। এখন তো দর্শকই তো আউলা জাউলা। আপনি এখন একটা খানাতা বাংলা সিনেমা, দর্শক আউলা ঝাউলা দর্শকদেরকে বানিয়েছে না না, দর্শক তাদের চোখটাকে দেখার মতো তৈরি করেছে। আপনি যুগের পরিবর্তন, আপনার পৃথিবী চলে গেছেন এটার মধ্যে। এখন কেউ লাস্ট চ্যানেল আপনি কবে বাংলা চ্যানেল দেখছেন? আপনারা যখন খবর পড়ছেন তখন তো মানে উপস্থাপিকাদেরকে চিনতো, তারাও সেলিব্রিটি ছিল। এখন উপস্থাপিকা কয়েক হাজার, তো এখন তো ইউটিউবে উপস্থাপিকা বলে লাভ কি? কোয়ালিটি নাই তো, এখন তো কোয়ান্টিটিতে বিশ্বাসী সবাই। আগে আমাদের গ্রুমিং হতো, আগের অভিনয় দাগ কেটে যেত। একটা নায়ক রাজ্জাকের একটা ছবি, ফারুকের একটা সারেং বউ, ও রে নীল দরি, ও গান এখনো মানুষের হৃদয়ে দাগ কাটে। এখন গান কয়দিন মনে রাখে মানুষ? আপনাকে বলেন, এখন মিউজিক টিউজিক দিয়ে বাজায় মানুষ মনে রাখে কয়দিন বলেন? আগের গানের একটা না আবেদন ছিল, ধরেন ও রে নীল দরির একটা গান, দেখেন এখন কিন্তু আবার রিমেক করে সেটা দিয়ে মানুষ গাচ্ছে। তো এই গানের আবেদন এখন আর এখন মানুষ অস্থিরতা মানুষের মধ্যে, এখন মানুষ মনে রাখে কম। এখন দেখবেন যে মাঝে মাঝে মানুষ গুগলে দিয়ে বলে পরীক্ষার আগে এমন কোনো উপায় আছে না পড়ে পরীক্ষায় পাশ করা যায়, এগুলো দেয়, এগুলো ChatGPT আসে। কারণ এখন সিনেমাতে একটা সমাজ পরিবর্তন করে দেয়। সিনেমা হচ্ছে সবচেয়ে পৃথিবীর গণমাধ্যম, একটা রাষ্ট্রকে, দেশকে চেঞ্জ করে দেয়। নাম্বার ওয়ান একটা সমাজ এবং দেশ পরিবর্তনের হাতিয়ার হচ্ছে যে কোনো চলচ্চিত্র। আপনি চিন্তা করেন হাঙ্গর নদী গ্রেড, আপনি চিন্তা করেন ওই সময় মুক্তিযুদ্ধের পর ওরা 11 জন, কী সব সিনেমা। এখনকার সময় হচ্ছে সিনেমা মানুষ ভুলে যাচ্ছে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর মুম্বাই বলেন, সব জায়গায় বলেন, সিনেমা ভেঙে যাচ্ছে, ফেলতেছে। সিনেমা 1800 ছিল বাংলাদেশে যখন রাজ্জাক বাইরে শুরু করে, সিনেমা 100-তে চলে আসছে। এতই যদি ডেভেলপ থাকতো, এখন তো বিশ্বায়নের যুগে 17 Pro Max চালাচ্ছি, এখন তো সিনেমা হল থাকবে 4500। মুম্বাই তো সব সিনেমা ভেঙে যাচ্ছে। নাসিরুদ্দিন সাহেব একটা কথা বলেছিলেন, ভারতের অভিনেতা, যে একসময় সামনে সিনেমা হল বলতে কিছু থাকবে না, সিনেমা এখানে চলে আসবে। এখন মানুষ ভিউ হিসাব করে, এখন দর্শক হিসাব করে না। কিন্তু দেখেন তো ভাই, আমার ভিউ কত হলো, সময়ের পরিবর্তন। তো এই মুহূর্তে চেঞ্জ করা কোনো মানে ওই আমলের গল্প দিয়ে চেঞ্জ করা এখন খুব কঠিন। এখন যে দর্শক সব হচ্ছে জেনজির সময় চলতেছে, এখন আপনাদেরকে সমাজের সাথে মিলে সিনেমা বানাতে হবে। এখন আপনাদের আমার মতো সময়ের লোক এখন আর সিনেমা হলে যায় না।
আর সিনেমা হলগুলোর আধুনিকায়ন নাই। সিনেপ্লেক্স কয়টাই বা হলো বাংলাদেশে? এখন মানুষে আগের দিনে টিনের ছিদ্র, পানি পড়তেছে, সিট ছেঁড়া, এইসব সিনেমা হল এখন কেউ যাবে না। এখন পপকর্ন খাবে, বয়ফ্রেন্ডের সাথে হেলান দিয়ে সুন্দর করে ওর মুখে একটু মারবে পপকর্ন, ওটা হাতটা ধরবে, তারপর সিনেমা দেখবে। পরিবেশ দরকার এখন সুন্দর সিনেমা হলে। সো জনপ্রিয় মানুষদের আপনি যেটা বললেন, জনপ্রিয় মানুষদেরকে এগিয়ে আসা উচিত সমাজকে পরিবর্তন করার জন্য। মানুষই পরিবর্তন হয়ে যাবে। সমাজ যে অবস্থা, আপনি পরিবর্তন করে আসবেন না। একটা গল্প বলি আপনাকে। একজনের কাছে গিয়ে হাত দেখাতে বলছিল একজন গাছের নিচে, যে বাবা পণ্ডিত বাবা দেখেন তো আমার বিয়ে কবে হবে। সেই যদি বুঝতাম, বিয়ে করে নিজে এখন গাছের নিচে। তো ব্যাপারটা ওই রকম, সমাজ যখন কেউ পরিবর্তন করতে আসে বাংলাদেশের প্রেক্ষাপটে, ও নিজেই পরিবর্তন হয়ে চলে যায়। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। কালকে আপনি ভাইরাসে আসছিলেন একটা নারী উদ্যোক্তাদের একটা অনুষ্ঠান, রাইট? সো ভালো লাগছে আপনি আসছেন নিউ ইয়র্ক থেকে এখানে শুধুমাত্র এই অনুষ্ঠানটার জন্য, খুব ভালো লেগেছে। সব নারীরা ছিল। তা আপনি কি মনে করেন সিনেমায় যে এখন নারীর চরিত্র দেখা যায়, রাইট, এটা বাস্তব জীবনের যে নারীর শক্তি, চিন্তা ভাবনা এবং যে সংগ্রাম, সেগুলোকে কিছুটা প্রতিফলন থাকে? সত্য উত্তর দিয়ে দিই। মিশিগান এত সুন্দর করে কথা বলতেছেন না আমাকে, যে নারী এই সেই। মিশিগানে যে নারীরা আসছে না, সামনে বসা ছিল, কেউ মাথায় উঁচে তাকায় না, ভয়, মানে এত কনজারভেটিভ এইখানে বাঙালি নারীরা। তো নারীরা কোথায় আগে গেছে আপনি বুঝতেছেন না? এখনও তো কিন্তু জামাইয়ের ভয়, আমার কাছে ছবি তুলতে আসতে ভয় পাইছে অনেকে, যে ছবিটা ছাড়লে যদি জামাই ঝামেলা করে। আমি দেখলাম তো এখানে, আপনি দেখেন, আপনি কিন্তু হেজাব টেজাব দিয়ে সুন্দরভাবে আসছেন। না, সেটা আসছে, শেষ করতে দেন আমাকে, আমি কিন্তু খারাপ ভাবে বলি না। এটা তো নারী পিছিয়ে যাওয়া না। পৃথিবীতে যারা বড় বড় পুরস্কার পাইছে হেজাব দিয়েও পাইছে। আমি ওই সেন্সে বলি নাই, মানে হেজাব মানেই যে তোমাকে হেজাব, আমি বলছি কি আপনি হেজাব দিয়ে আসছেন, সুন্দর সামঞ্জস্যতা আপনার সাথে মনে হয়েছে আপনি হজ করার পরে। এটা তো আপনি জন্ম থেকে ইউজ করতেন না। আপনি কতদিন ইউজ করতেছেন এটা লাস্ট? আমি 2 ইয়ার্স। হজের পরে আপনার মধ্যে চেঞ্জ, বা আপনার মনে হয়েছে এটা ভালো লাগবে, ইট লুকস গুড, দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। আমি ভায়োলেটের গ্রুপে আসছি, শুধু নারীদের এই যে কথাটা আপনি বললেন, এই নারীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নারীরা মা, নারীরা বোন, নারীরা বউ। কারণ আমি জন্মেছি এক নারীর পেটে, সে নারীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার সবসময়, অলওয়েজ। শারমিন যে মেয়েটা ভায়োলেটস গ্রুপ বা আয়না, এরা আমাকে অনেকদিন থেকে বলছিল। তার আগেই কিন্তু মিশিগানে এসে গেছে আমার এই বন্ধুরই সবুজের প্রোগ্রামে, হিউজ দর্শক। আমি দেখেছি মিশিগানের ক্রাউড কাকে বলে। এরপরে এখানে একটা খুব ক্লাসিক দর্শকের মধ্যে আসছি, অল টিকিট সোল্ড আউট, খুব ভালো ঘরের মেয়েরা এখানে আসছে, যারা এই বিয়ের সাথে ওয়েডিং সেরিমনিতে জড়িত। আপনার এই কথাই আমি উত্তর দিলাম, যে আমি মেয়েটাকে যেন এগিয়ে দিয়ে যায়, মেয়েটা যেন সামনের দিকে ভালো কিছু হয়। শুধু আমাকে বলছে ভাই একটু হেল্প করেন। আমি মেয়েটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু এই শোতে এসেছি, এবং দে অল আর এনজয়েড মাই পারফরমেন্স। আমার পারফরমেন্স করার কথাও ছিল না, শুধু হাঁটার কথা ছিল। আমি শুধু একটা পারফরমেন্স করেছি শুধু এই মেয়েদেরকে সেটা উজ্জীবিত করার জন্য, যারা উজ্জীবিত হয়ে সামনে আরো ভালো কিছু কাজ করতে পারে। বাট আমাদের সমাজ ব্যবস্থা কেমন, নারীদেরকে এখনো অত সামনে যেয়ে দেওয়ার মন মানসিকতা মানুষ পুরুষের মধ্যে তৈরি হয়নি। এখনো পুরুষরা চিন্তা করে নারী ঘরে থাকবে, কারো 10টা পরে বাইরে থাকতে পারবে না, অন্য পুরুষের সাথে বেশি কথা বললেই দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যেতে পারে। নারীরা কিন্তু স্ট্রাগল করতেছে এখন বাংলাদেশে, অনেক ভালো ভালো জায়গায় নারীরা বসতেছে, ভালো দিক, যেটা তো আমরা আগে 10 বছর আগে চিন্তা করতে পারতাম না। আমাদের মা খালা তো চিন্তাই করতে পারতাম না, খালি যারা বাবার জন্য রান্না করবে আর কবে মারা যাবে তার সেই চিন্তা করে সময় পাশে আমার কবর। নারীরা এখন স্বাবলম্বী, হ্যাঁ, তাই তো কেয়ারও করছে না, এই কারণে ডিভোর্সের হারও বাড়ছে। কারণ কি স্বাধীনভাবে যেভাবে বলছেন এইভাবে হয়তো যারা স্বাবলম্বী না তারা হয়তো চিন্তা করছে, তারা ভয় পাচ্ছে যে আমি এখান থেকে গিয়ে দাঁড়াবোটা কোথায়। এখন মেয়েরা শিক্ষিত, এখন মেয়েরা জব করছে, এতটা কেয়ার করে না। এই যেটা বললেন আপনি, এইজন্য ডিভোর্সের সংখ্যাও বাড়ছে। হ্যাঁ, যে সহ্য করে না থাকতে পারছে স্বাভাবিক, সে তার মতো কাজ করতে যাচ্ছে, সে তার মতো, লাস্টে বলতেছে ঠিক আছে, তার গন্ডগোল করার দরকার নেই, উই শুড বি সেপারেটেড। হ্যাঁ, এত প্রেসারে থেকে কাজ হয় না, সবাই তো সুখে থাকে। বাট তারপরও আমি মনে করি নারীরাও তো এগিয়ে যাচ্ছে, বা নারীরা ভালো কাজ করছে। আমাদের নারীরা সমস্ত বড় বড় জায়গায় অনেক জায়গায় বসছে, তারা ভালো রেজাল্ট করছে, তারা মেধার দিক থেকে এগিয়ে যাচ্ছে। আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি। তাহলে আপনি যদি কখনো নিজের প্রোডাকশন হাউস শুরু করেন, আমার মনে হয় তাহলে আপনি এই নারীদের দিকটা নিয়ে প্রথম বিবেচনা করে সিনেমা বানাবেন। প্রশ্নের উত্তর দিই আপনার কথার সাথে সাথে, কথায় কথা আসে, বলবেন। সবুজ যখন আমাকে ইন্টারভিউর জন্য অ্যাপ্রোচ করে, আমি বললাম আমাকে আগে ইন্টারভিউটা একজন নারীকে দিয়ে করায়। অনেস্টলি স্পিকিং, আমি ক্যামেরায় বলতেছি, অন ক্যামেরায়। বললো কেন? আমি সব 2টা পুরুষই পাশাপাশি বসা, এটা মানুষের অ্যাট্রাকশন কম হবে, এবং নারীরা সুন্দর কথা বলে, তার চেয়ে একটা নারী রাখবা, সে নারী আমার সাথে কথা বলবে,
এটা মানুষের মধ্যে বেশি দূরে পর্যন্ত পৌঁছাবে। দেখেন এখানেও কিন্তু আমি নারীর ক্ষমতায়ন এবং নারীকে সাপোর্ট করেছি, বলতে পারতাম যে না একটা পুরুষ রাখো। দেশটাই কিন্তু স্পেশালি ইউ আর ভেরি ফেমাস and you did a great in the previous in the Bangladesh channel. দেশটাই সবুজ hired you for me. জি, তো তাহলে কি আপনি প্রোডাকশন হাউস যদি কখনো ইন ফিউচারে তো শুরু করেন, তাহলে কি সিনেমা বানাবেন কি এই নারীদের দিয়ে? তো নারী ছাড়া সিনেমা হবে। আমি তো প্রোডাকশন হাউস করেছি, উনি জানেন না, জেডকে মুভিজ নামে আমি একটা প্রোডাকশন হাউস করেছি এবং আমার সিনেমা প্রথম সিনেমা হচ্ছে অন্তর্জালা। ইট ওয়াজ সুপার হিট এবং আমার প্রথম নায়িকা ছিল পরিমণি আমার সাথে, মানে আমার ছবিতে। তো আমি সেখানেও কিন্তু নারীদের নিয়ে কাজ করব। সিনেমা, কোন সিনেমা নারী ছাড়া সম্ভব? আজকে এই অনুষ্ঠানটা তো আপনি ছাড়া সম্ভব হতো না। নারী ছাড়া না, মূল আপনার যে বক্তব্যটা থাকবে, হ্যাঁ নারী প্রধান চরিত্র, সেটাও যদি গল্পের সাথে যায় এবং মানুষের চাহিদা। প্রধান চরিত্র তো বাংলাদেশে আমার মনে হয় খুব একটা হয়নি কারণ আমাদের, আমি বললাম না, সেই জিনিসটাই বলতে চাচ্ছি। আসলে নারী তো থাকবে, যিনি প্রোডাকশন ছবি বানান তার তো আসলে টাকাটা সিকিউর করে একটা সিনেমা বানাতে হয়। উনি হল মালিকরা কি চায়, কি দর্শক দেখবে, ওই মেজাজের উপর চিন্তা করে একটা গল্পটা লেখেন আসলে। তার মধ্যে যে নারীর কেন্দ্রিক সিনেমা হয়নি তা কিন্তু না, অনেক সিনেমা নারী কেন্দ্রিক হয়েছে, সংখ্যা তো বেশি না। সো আপনি যদি নিজের জীবনকে একটি সিনেমার মতো বানাতেন তাহলে আপনার মেসেজটা কি থাকতো? সুন্দর করে জীবনযাপন করো, মানুষের সমালোচনা করে সময় নষ্ট করো না। যদি মানুষের পিছনে যতটুকু সময় নষ্ট করে সমালোচনা করে সময় নষ্ট করবো, ওইটুকু যদি নিজের উন্নয়নের জন্য, নিজের উন্নতির জন্য কাজে দাও, তুমি আর সামনে এগিয়ে যাবা। এইটা হচ্ছে আমার মূল মেসেজ। পরশ্রীকতা ত্যাগ করো, মনোজে ওর চেয়ে তুমি ভালো আছো, এবং কে কি করতে চায় কান্না দিয়ে নিজে এগিয়ে যাও, নিজে উন্নতি করো। হ্যাঁ, তাহলে তো মানুষ অনেক এগিয়ে যায়। দিস ইজ মাই মেইন মেসেজ। তাহলে অনেক এগিয়ে। আর লাস্ট আমার পে লাইন হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আর যদি সামাজিক পরিবর্তনের কথা চিন্তা করে, তার দৃষ্টিভঙ্গি বদলাও, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমাদের সমাজ হচ্ছে নিজের বাসায় ভাত নেই, পাশের লোক নতুন গাড়ি কেমনে কিনলো ওইটা নিয়ে ব্যস্ত, তাহলে সমাজ পরিবর্তন হবে কিভাবে? ও তো সময়টাই ওই নতুন গাড়ি। আপনার নিশ্চয়ই আমেরিকাতে ভালো লাগছে, কেউ কারো খবর নিচ্ছে না, কেয়ার করছে না, যে যার মতো করে। আমেরিকায় ভালো লাগছে, বাঙালি এরিয়া যে থাকা শুরু করেন না, বুঝবেন কেমন লাগে। এখানেও তো সেম অবস্থা, লুঙ্গি পরে আর মুখে পানের ফিক থুকতে থুকতে। এখানে সরকার পরিবর্তন করে দেয়, দাঁড়ায় রাস্তার পাশে একটা চা 10 জনে ভাগ করে। আপনি আছেন, আমি অতটুকুর জায়গার কথা বলছি। আমি এই জন্য বাঙালি থেকে দূরে চলে গেছি, একটা এমন জায়গায় থাকি যে না, এখানে যেন কোনো বাঙালি না থাকে, ওই এরিয়াতে থাকি। কোথায়? এটা আমি কেন বলবো টিচারের সামনে আমি কোথায় থাকি? আপনার কি নায়কদের সবকিছু জানতে নাই, কেমনে ঘুমাই, কিভাবে রুমে থাকি, কোথায় আমি থাকি, এটা আমি টিভির সামনে বলতে চাই না। মানাতে থাকছেন অ্যাট লিস্ট। যেখানেই থাকি, আমি বস্তিতে থাকি, রাজপ্রাসাদে থাকি, আমার মানুষ জানলে আকর্ষণ শেষ। তাহলে আপনি অনেক কিছুই বললেন, এবং এই শিক্ষাগুলো আপনার পরিবারের আমি যা বললাম, আপনি আমার একটা কথা ডিফাইন করে দেখান যে জায়েদ খান আপনি যা বলেছেন এই কথা আমি ডিফাইন করলাম, আপনার সাথে আমার টেবিল টক হবে। আপনি যদি হারাতে পারেন আমি বাস্তবতার আলোকে কথা বলি। আমার মা বলতো ছোটবেলার থেকে, আমি খুব বাস্তববাদী মানুষ, আমি মাথা দিয়ে ঠেলি না, যুক্তি ছাড়া কোনো কথা বলি না। আমি দেখেছি এগুলো সমাজে পরিবর্তন, সমাজ কিভাবে। না, একটা জিনিস ভালো লাগে, আপনি সবসময় আপনি আপনার ফ্যামিলির কথা আনেন, আপনার মায়ের কথা বা বাবা ভাই বোনদের কথা, মানে আপনার শিক্ষাটা পরিবার থেকে আসছে এবং খুব ভালো একটা সমালোচনা বিতর্কের মধ্যেও যে আমার আপনার একটা জিনিস ভালো লাগছে, মনে করেন এই পয়েন্টটাই আমার জন্য অনেক কিছু। না 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 না, এইটা একটা না, অনেক গুণ আছে, প্রতিটা মানুষেরই অনেক গুণ থাকে। আমি গুণ আছে কিনা জানি না, আমি প্রথমে আপনাকে বলেছি, বাট আমি দৃষ্টি দিয়ে দেখি আমি ভালো। হ্যাঁ, যারা ট্রল করবে, যারা খারাপ কথা লিখবে, তারা তো লিখবেই, তাদেরকে আমি থামাতে পারবো? আচ্ছা, আপনার ভক্তদের কাছ থেকে পাওয়া খুব ইন্টারেস্টিং একটা গল্প বলেন তো, মুহূর্ত। অনেক আছে। এক মেয়ে এরকম একটা রক্ত দিয়ে কাগজ পাঠাইছিল, লিখছিল জায়েদ খান। আমি বললাম যে এটা কি মুরগির রক্ত না নীল পেলিশ। পরে লাইভ রেকর্ড, মোবাইলে কুফল, পরে ওটাকে লাইভ করে এখানে পুরো ছুরি দিয়ে ছিদ্র করতেছে আর রক্ত পড়তেছে, আর পুরো জায়েদ খান লিখছে। এটা আমার মধ্যে এখনো দেয়, নাড়া দেয় আমার মধ্যে এখনো দেয়। আমি এইটা আমার লোম দাঁড়ায়, এটা আমি 100 বার বলেছি, বালিশের কাভারে ছবি লাগায় ঘুমানো। মানুষ বলে আপনি যে আমার ঘরের ছেলে, এগুলো তো সত্যি জিনিস, পরে তো প্রমাণিত হয়েছে যেগুলো সত্যি, মিথ্যা না। মানুষ মনে করেছিল মিথ্যা কথা বলি, তো এইগুলো তো মিথ্যা কিছু না। আমার নারী প্রিয় তো ভালো লাগে, জানেন আপনি, এটা আমি সত্যি বললাম। আমি ছোটবেলায় সুন্দরী আপাদের স্কুলের সামনে গিয়ে দাঁড়াতে থাকতাম সুন্দরী মেয়ে দেখার জন্য। আমার খুব সৌন্দর্য টানে, আমি সৌন্দর্য প্রিয়, তো আমার অনেক ভালো লাগে। প্রকৃতিও ভালোবাসেন? তাহলে প্রকৃতিও ভালোবাসি আমি নদীর পাশে গিয়ে বসতে, গাছপালা সবুজ আমার ভালো লাগে। এটা আমার ওপেন কথা। আমি এই জন্য মনে হয় ভয়ে বিয়ে করি না, আমার সৌন্দর্য প্রিয়তা। দেখা যাবে বিয়ে একটা হয়েছে, এরপরে দেখি তারপরে ঘুরতেছে, গেল সংসারটা, লাভ কি হলো?
স্থিরতা আসুক, চোখটা একটা জায়গায় স্থির হোক। আপনি যখন হতাশ হন তখন নিজেকে কিভাবে মোটিভেট করেন? হতাশ হই না খুব একটা, আমি হতাশা দিয়ে ঝাড়া দিয়ে উঠি। হতাশ কে পুরুষ মানুষ? আচ্ছা, আপনি হতাশ হন না, মন খারাপ হয় হ্যাঁ আপনি যখন কাছের মানুষগুলো বিশ্বাসঘাতকতা করে। একজনকে আপনাকে একটা বিশ্বাস করে কথা বললাম, আপনি যে ওকে বলে দিচ্ছেন জানেন জায়েদ খান কিন্তু এটা তোমার সঙ্গে বলছে, ওইটা আমাকে খুব হতাশা মানে আমাকে খুব মানে মন খারাপ করে। হতাশ পুরুষ মানুষের সঙ্গে হয় না। আমি জীবনে ভাঙতে ভাঙতে শিখছি। মফস্বলের ছেলে, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, ওখান থেকে কষ্ট করে মফস্বল থেকে ঢাকায় আসছি, স্ট্রাগল করছি লাইফে, কষ্ট করে জীবনে জায়েদ খান। তাহলে মানুষ আপনাকে যে সমালোচনা করে আপনি খুব সুন্দরভাবে সেটা সামলাতে পারেন। ওরা ভুল বলে, আমি এই জন্য ওদেরকে রাগ করি না। ওরা তো ভুল বলতেছে, ওরা যা আমি তো না। আমাকে বলতেছে আবুল, আসলে কি আমি আবুল? আমাকে উত্তর দেন না। যে আমাকে আবুল লিখতেছে, লুঙ্গি পরে দাঁড়ায় আছে, ভুরুঙ্গা মারি, চোখ টোকা এরকম মরা, ও ধরেন এনে কানা এনে মরা লোপোলা, ওর ধরেন কিছু নাই, ওর রডের দোকানে কাজ করে, আমার লিখতেছে তুই ভালো হয়ে যা, তুই এটা আবুল। তবে ওরা আমি রেট কি করবো? আমি হা করি আর আইডিতে গিয়ে ও কি, ও ওখানে বসে আবুল লিখতেছে ভুরুঙ্গামারিতে, আমি ক্যালিফোর্নিয়া নাচতেছি, ক্যালিফোর্নিয়ায়। তো ও কোথায় আর আমি কোথায়? ও সমালোচনা করতেছে, আমি আজকে মিশিগানে ইন্টারভিউ দিচ্ছি, আমাকে টাকা দিয়ে মানুষ এনে শো করাচ্ছে। তাহলে আমি কিভাবে ডিফেন্ড করবো ওর সাথে? আমি তো হাসি। আমার বলতেছে আবুল তুমি ভালো হয়ে যাও, তোমার এটা ঠিক হয় না, মানে এই ড্রেসটা পরে নাকি ঠিক হয় না আমার। তো ওরা দেখলাম কইরা লুঙ্গির উপরে সুপরে হাঁটতেছে। তাহলে আমি ওরা কি বলতে পারি? তোর চেহারা দেখার পরে আমি যেই গালি দেয় আমি তোর প্রোফাইলে যাই, গিয়ে আমি ওরা দেখি আর হা করে হাসি দেই, এনজয় করেন। আমি এনজয় করি। মিশিগানে আসার পরে বিয়ের খবর, আমার এক বন্ধু এখানে শুভ কামাল, সে এখানে খবর ইন্টেলেকচুয়াল, আবার লেখালেখি করে। তো সে এখানে আসার পরে একটা বিয়ের ছবি দিয়ে, এখানে বিয়েতে এখানে আসছি আমি, এক ধরনের একটা ওয়েডিং সেরেমনিতে একটা ছবি দিয়ে বলছে যে অভিনন্দন জায়েদ খান। সালমান খান যেন করতে পারেনি, জায়েদ খান করে দেখেছি। ভালো কথা লিখছে যে অভিনন্দন, শোটা ভালো হয়েছে। এইটা নিয়ে ঘুম থেকে উঠে দেখেছি 3 লক্ষ মেসেজ, আর সব নিউজ পেপারে বিয়ে করে ফেললেন জায়েদ খান। বড় বড় পত্রিকা আমাকে লিখতেছে আপনার সাথে কথা বলা দরকার অ্যাবাউট ইউর ম্যারেজ। এই হচ্ছে জায়েদ খান। মানে মিনিটের মধ্যে আমি ঘুম থেকে উঠে আমি আর নিজে সোজায় বসে পড়ছি। আমার বোন, যার কাছে আমি বড় হয়েছি, সে ইনবক্সে পাঠিয়ে লিখতেছে আর ইউ ওকে, মানে সেও কনফিউজ করে ফেললাম কিনা, একদিনের ব্যবধান। আপনি কি বলবেন এই যুগে? কেউ মেরে ফেলতেছে, রাত জাগবেকে কতবার মারছে। এটি শামসুজ্জামানকে, আমি এটা ছবিতে অভিনয় করছিলাম, নাকে তুলো দিয়ে মারা গেছিলাম অন্তর্জালের শেষে। তো ওই সময় নিউজ হয়েছিল, আমি তখন অস্ট্রেলিয়াতে, নিউজ হয়েছিল যে এই মতো বিদায় নিলেন জায়েদ খান। ওইটা নিয়ে আমার আত্মীয় স্বজনরা বিশ্বাস করছে আমি বিদায় নিচ্ছি। তো এই ফেসবুক তো আপনাকে বিদায় দিয়ে দিচ্ছে, কোটিপতি বানাই দিচ্ছে, দেখুন ভিডিও সহকারে। আরো এখন ইন্টারেস্টিং এআই হওয়ার ফলে, তাইলে এআই ফোনে কোন মেয়ের এরকম জড়াই ধরে দিতেছে। আমি তো চিন্তা করতেছি আমি যদি ধরাও করে কোনোদিন, আমি এবার এআই ভালো আছে বলবো তো আমি এআই দিয়ে করছে, আমি না। আপনার কাছে কি মনে হয় যে পেছনে আপনি কখনো কোনো ভুল করেছিলেন, যে সময়টা যদি ফিরিয়ে নেওয়া হয় আপনি সেটা শোধরাতে পারবেন? একটা জিনিসই বলি আপনাকে, ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়। টু ইয়ার ইজ হিউম্যান, মানুষ মতোই তো ভুল। আদম আলাইহিস সালাম ভুল করে ফেলছে, আল্লাহ তাআলার মতো মানুষ। আল্লাহ তাআলা বলছে ওখানে যেও না, গন্ধম খেও না। আমি তো অনেক হাদিস কোরআন জানি, কিন্তু মানুষ যাই মনে করুক, অনেক কিছু বললে লাভ হবে না। আমাকে তর্ক করতে হবে কথা। তো ধরেন সে ভুল আদম আলাইহিস সালামও করছে, হাওয়ার কথায় বলে আদম গন্ধম খাইছে। তো ভুল তো আমরা প্রতি মুহূর্তে করি। আমার তো মনে হয় যে এটা না করলে ভালো হতো, ওইটা করলে আর একটু ভালো হতো, এটা কেন করলাম? এটাই তো সায়েন্স, এটাই তো জীবন। এতই যদি পারফেক্ট হইতাম তাহলে তো আর মানুষ। তারপর কি সেটা শোধরানোর জন্য মনে হয় যে আপনি যদি একটু ফিরে যান পেছনে আপনি শোধরাতে পারতেন? সেরকম কি কিছু আছে? শুধরাতে এগুলো মনে হয়, আমার মনে হয় যে এটা পার্ট অফ লাইফ, এটা হয়ে গেছে, এটা তো থাকতেই পারতো। মনে হয় যে ওটা একটু এরকম হলে ভালো হতো, এটা আচ্ছা ওইটা একটু ওরকম করলে। যখন আমি ছোটবেলায় অঙ্কে খুব খারাপ ছিলাম, অঙ্কে ফেল করতাম, তখন মনে হতো জ্যামিতিটা একটু ভালো করলে পাশ হয়ে গেছিলাম, সেটা অন্য জিনিস। বাট লাইফে এখানে আসার পর মনে হচ্ছে যে থাক, হয়েছি তো, ভুল থেকেই তো শিখছি। মনে হয় যে শিল্পী সমিতির সেক্রেটারি ছিলাম 3 বার, না থাকলে আরো 20টা ছবি বেশি করতে পারতাম। রিগ্রেট হয় কিন্তু যে ক্যারিয়ারটার বিসর্জন দিলাম, ওই শিল্পীদের সেবা করতে গিয়ে, শিল্পীদের লাশ কাঁধে নিতে গিয়ে, সমিতি সাজাতে গিয়ে নিজের ক্যারিয়ারটাকে বিসর্জন দিলাম। নাহলে এই 3 টার্মে আমার আরো কয়েকটা সিনেমা বেশি থাকতো। কিন্তু আমার তারপর মনে হচ্ছে থাক, এটা হচ্ছে পার্ট অফ লাইফ। হয়েছে আল্লাহ তাআলা বলে দিয়েছি তো, হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে, যেটা তোমার কাছে নাই তুমি জীবনও পাবা না। আমার রিজিকটা হয়তো আল্লাহ এভাবেই লিখেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি প্রয়াত নায়ক সালমান শাহ সম্পর্কে। এখন যে এই ওনার হত্যা মামলাটা আবার নথিভুক্ত হয়েছে, এই সম্পর্কে কি আপনার কোনো কিছু বলার আছে? আসলে আপা, আমি সালমান ভাই মারা যায় 96-এ, তখন আমি মাত্র ঢাকায় এসেছি মফস্বল থেকে একটা শব্দ, তখন সিনেমার সহ বুঝি না।
আর এটা এখন কোর্টের বিষয়, আইনের বিষয়, তদন্তের বিষয়, এইসব বিষয়ে মন্তব্য করতে চাই না। হি ওয়াজ টু মাচ পপুলার ইন দ্য হিজ ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য সিনেমা হিস্ট্রি। আমিও তাকে ভালোবাসতাম, তাকে দেখে মাথায় স্ক্রাব বাঁধা, তাকে দেখে হাতে ডানাতে ঘড়ি পরা, এগুলো করেছি। কিন্তু সালমান শাহকে ফলো করেনি এমন কেউ নেই, সে আমারই পছন্দের একজন মানুষ। এবং হি ইজ দ্য লাকি, শাহজালাল মাজারের পাশে তার কবর হয়েছে, আমি সে কবরও দেখেছি যখন মাজার জিয়ারতে গিয়েছিলাম। এটা অনেক বড় ব্যাপার সিলেটে। তো এগুলো আসলে কোর্টের বিষয়, আর হচ্ছে এখন এটা আইনের বিষয়, এগুলো আমি বলতে চাই না। আমি তো সময় ঢাকাই নেই, এখন আমি সিনেমা সম্পর্কে জানি না, একজন বাচ্চা ছেলে বলতে গেলে, মানে মাত্র দুধ খাওয়া বা ভিডার খাওয়া ছেলে, সিনেমার ইতিহাসে 96-এ আমি আসছি মাত্র। তো এগুলো নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না, বাট আমি এটা বলতে চাই যে যেন সব কোনো নিরপরাধ মানুষ ভিকটিম না হয়, এবং যেন সুষ্ঠু একটা তদন্ত হয়, এবং সব কিছু এখন প্রযুক্তির যুগ, সব সুন্দর করে যেন সব কিছু সব সুন্দরভাবে, যদি ওনার কোনো কেউ যদি ওনার সাথে অন্যায় করে থাকে সেটারও বিচারক আমি চাই। হ্যাঁ, অফকোর্স সেটাই চাওয়া উচিত। বাংলাদেশে আপনি এখন তো আপাতত নেই, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চলছে কিভাবে? না, আমি নেই বলতে তো অন্য কেউ আছে না, পৃথিবীতে কেউ নাই কিছু জন্য থেমে থাকে। তারপরে আমার পরে নির্বাচন হয়েছে, আমাকে জোর করে একটা মেয়ে বসছিল, তারপরে নির্বাচন হয়েছে, মিশাবাই ডিপজল ভাই প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে, তারা এখন আছে। আমাদের যারা আছেন, আমারই যারা পছন্দের, আমার সাথে কমিটিতে ছিলেন, তারাই চালাচ্ছেন। কেউ না, পৃথিবীতে কেউ কেউ জায়গা ছেড়ে দেবে, কারোর জন্য কিছু বসে থাকে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সালমান শাহ মরে গেছে, জাফর ইকবাল মরে গেছে, মান্না ভাই মরে গেছে, রাজ্জাক ভাই মরে গেছে, ইন্ডাস্ট্রিতে বসে আসছে, কেউ থেমে থাকে না, কেউ চলে যাবে, নতুন কেউ আসছে, জায়গা করে দিতে হয়। আচ্ছা, আওয়ামী লীগের কারণে আপনি দেশ ছাড়া? না, আমি দেশ ছাড়া শব্দটা আপনার সাথে আমার একমত না, কারণ আমি তো ঝামেলার অনেক আগেই দেশের বাইরে। ঝামেলা শুরু হলো 5ই আগস্ট বলা হয়, আমি দেশ থেকে বের হয়েছি 26শে জুন। মাথায় রাখেন, কিন্তু নোট করেন, 26শে জুন আমি, তখন এই দেশের ঝামেলার কোনো কিছু তৈরিও হয়নি। 26শে জুন আমি শোতে আসছি ঢালিউড অ্যাওয়ার্ড, 27 তারিখে ঢালিউড অ্যাওয়ার্ড হলো, 29 তারিখে নিউ ইয়র্কে। 29 তারিখে ঢালিউড অ্যাওয়ার্ডে নামলাম, 27 তারিখে রওনা দিলাম বাংলাদেশ থেকে, 28 তারিখে নামলাম, 29 তারিখে ঢালিউড অ্যাওয়ার্ড করলাম, 30 তারিখে চলে গেলাম কানাডার ট্যুরে। এরপরে এই ঝামেলা শুরু হলো। এরপরে এই ঝামেলার কারণে আমি একটু আরও অনেকগুলো শোটও পেলাম, এই জন্য একটু অফ নিলাম, যে ঠিক আছে, বাবা মাও নাই, ভাই বোনরা বললো যে ঝামেলা চলতেছে, এখন একটা ঝামেলাকে তুমি একটু পরে আসো। এখানে আমি রিভার টেলের সাথে যুক্ত হলাম, তাদের সাথে কাজ করলাম, ঠিকানা টিভিতে কাজ করা শুরু করলাম তাদের সাথে, এই করেই কিন্তু যাওয়া হয়নি। এইটাকে মানুষ অনেক কিছু করেছে, আমি তো দেশ থেকে চুরি করে ফিরিনি। শিল্পীরা তো কেউ অপরাধও করতে পারে না, চুরিও করতে পারে না। আমি দুর্নীতি করে পালায় আসিনি, আমি তো পালায় আসিনি। আমি আমার ইমিগ্রেশন সিল দেখলে বলতে পারবে, আমি 27শে জুন আমি দেশ আসছি, আর ঝামেলা শুরু হয়েছে অগস্ট 5 তারিখে, অনেক আগে, 2 মাস আগে আমি দেশের বাইরে, আমি নুসরাত ফারি একসঙ্গে। তো এগুলো এখন যা দেখেন না, মানুষ বলতেছে এইটার জন্য যাই না, ওটার জন্য যাই না, এমন কিছু না। আমি কি আওয়ামী লীগের মন্ত্রী ছিলাম? আপনি কোনো দলকে সমর্থন করতে পারেন, পছন্দ করতে পারেন, সেটা আপনার অপরাধ না। পৃথিবীতে যে কোনো মানুষের যাও কেউ পছন্দ করার অধিকার আছে। আপনিও কারো, আমি কি কাউকে ক্ষতি করেছি? না, আমি কাউকে কারো টাকা মেরে খেয়েছি বা আমি কোনো দুর্নীতি করেছি? নো, আমি শিল্পী, অভিনয় করছি। শিল্পীদের রাজনীতিকে কেউ কেউ সমর্থন করতে পারে। যাওয়া নেওয়ারা জিজ্ঞেস করছে একটা স্থিতির অবস্থাটা, নির্বাচন হোক, একটা স্বাভাবিক অবস্থা হোক, তারপর যাবো। অবশ্যই কেন যাবো না? আমার মাতৃস্থান, আমার বাবা মা ওখানকার, আমার পাসপোর্ট এখন বাংলাদেশি, আমি কেন যাবো না? এই স্বাভাবিকতার জন্য বসে থাকার, এখানে প্রচুর কাজ করছি, যাবো কই? এই আমি সেখানে আসলাম কাজে, এই শো করলাম কতগুলো। আমি তো বাংলাদেশের হিরো, যে সারা আমেরিকাতে এত ট্যুর করে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। কোনো বাংলাদেশের কোনো হিরো এর আগে এত শো করতে পারেনি, আমি ফার্স্ট না পুরো বাংলাদেশ হিস্ট্রিতে। আপনি মোট কয়টা মুভি করেছিলেন? প্রায় 38টা 40টা। অনেক মুভি করেছেন। কোন মুভি কি হিট হয়েছিল? সুপারহিট মুভি না আমার অন্তর্জালা, অনেক পুরস্কার পেয়েছি না 2017-তে মালাক আফসারের ব্লকবাস্টার মুভি অন্তর্জালা। গানগুলো এখনো জনপ্রিয়, সব জায়গায় চলতেছে। 157 হলে রিলিজ হয়েছিল, রেকর্ড সংখ্যক হল, একসঙ্গে একযোগে। দ্যাটস গুড। মনে রাখবেন, কিছু যদি না থাকে কোয়ালিটি, 17 বছর কেরিয়ার চানা যায় না, 38টা 40টা ছবি করা যায় না। 2-3টে ছবি করে হারায় যাবেন। কষ্ট সাধনার আল্লাহর রহমত না থাকলে লম্বা সময় আপনি ক্যারিয়ার টানতে পারবেন না। তারপর আবার মাঝখানে এই ব্রেকটা কেন? এই শিল্পী সমিতির নির্বাচন, শিল্পী সমিতির পলিটিক্স, ওই সময় দিতে গিয়ে সমিতি সাজানো, শিল্পীদের একটু খেয়াল করা, ওইটার পিছনে লেগে থাকতাম। ওই পার্টি আর নিত না, বললো জায়েদ খানকে নিয়ে লাভ কি হতো, শিল্পী সমিতি নিয়ে ব্যস্ত। ওই কারণে আমার বিদেশে সব বন্ধ ছিল, শোটও হতো না আমার অনেক। তো এখন কি সব স্থিতিশীল হয়ে গেলে আবার শুরু করবেন? শুরু তো করবে, কাজ তো করতেছে। স্টেজ শো আমার কাজ কি? এই স্টেজ শো করতেছি, আমার মুভি এখানে করতেছি, আমার একটা এই আমেরিকাতে একটা মুভি করবো, ওটা নিয়ে কাজবাজ হচ্ছে। আর বেসিক্যালি সিনেমার সংখ্যাই কমে গেছে এখন বাংলাদেশে, যে প্রচুর সবাই ব্যস্ত সিনেমা হচ্ছে তাও কিন্তু না। সিনেমার বাজারটা এখন একটু খারাপ। কেন? হল কমে গেছে, টাকার মানিব্যাগ গ্যারান্টি নাই, খুব একটা সিনেমার বাজার নাই, অস্থিরতা।
যার কারণে এই মুহূর্তে ইনভেস্টর যতই করেন, যদি ইনভেস্টর এসে টাকা লোক নির্ণয় করে, সিনেমা তৈরি হবে কীভাবে? তবু আশা করছি আবার আশা কেন করবো না? বয়স আছে, পড়ে আছে, নিজেকে ফিট করতেছি। আগে ছিলাম 98, এখন 78 কেজি, 6 প্যাক করছি, নিয়মিত জিম করতেছি, নিজে ফিট হচ্ছি। তো এই ভালো কিছু করার জন্যই তো নিজেকে পরিবর্তন করে ফেলেছি, ট্রান্সফরমেশন করেছি। নিশ্চয়ই আই হোপ ফর দ্য বেস্ট। অফকোর্স আমরাও সে আশা করব। তো আমরা এবার ইয়েস নো রাউন্ডে যাব এবং এখানে আমরা সোজা উত্তর চাই, ঘুরিয়ে না। আপা আমি তো সবসময় সোজাই খাই। হ্যাঁ, আপনি প্রথম থেকে না, আপনি প্রথম থেকেই সোজা উত্তর দিয়েছেন। আমি সোজা, মানুষটাও সোজা। হ্যাঁ, কিন্তু এখানে জাস্ট ইয়েস এন্ড নো। বলেন। আপনি কি বিয়ে করবেন না? না, আপাতত না। এখন যদি বলি না, আপনি আবার এটা সবাই লিখবে যে এর পুরুষত্বে ঝামেলা আছে। তো এই জন্য আমি অত দূর পর্যন্ত আর যেতে চাই না। এই জন্য বললাম যে ঠিক আছে, আপনি আপাতত বলছি না। ইয়েস এন্ড নো। ওকে। আপনি কি মনে করেন আপনি জোকার? না। আপনি কি দেশে ফিরতে ভয় পান? না। শিল্পী সমিতির ক্ষতি কি আপনার মাধ্যমেই শুরু হয়েছে? না। আপনি কি নিজেকে এখনো নায়ক বলার যোগ্য মনে করেন? অবশ্যই হ্যাঁ। যদি ভবিষ্যতে আপনি নিজেকে জিজ্ঞেস করেন তুমি পৃথিবীর জন্য কি রেখে গেছো? এই যে ট্রলকারী রেখে গেলাম কিছু। ট্রল করে, এই যে আপনাকে প্রশ্ন করলেন, ট্রল করে কেউ জোকার বলে, এগুলো রেখে গেলাম আর কি। ভালো কাস্টমার কম মনে রাখে। শিল্পী সমিতির জন্য অনেক কিছু করছিলাম, তারপরেও শিল্পী সমিতির অনেকে আমার সাথে বিরোধিতা করেছিল। ভালো কাজের প্রশংসা থেকে করেন, উনি দিবে রেজাল্ট। আমি পেতে চাই পরজন্মে, পরের যে লাইফ, জীবন আমাদের বলা হয়, পরকালের জন্য আল্লাহ তাআলা কিছু করুক, তার কাছে সেটাই চাও। আর এই জাতির কাছে আমার ভালো কাজগুলা মনে রাখবে যারা ভালো রাখার, তারা রাখবে। আর বর্তমানে রাখার জন্য এই যে নিন্দুক বা ট্রলকারীরা আছে, রেখে গেলাম। এতটুকুই? এতটুকু। কষ্ট করে বলেন না, কষ্ট করে বলিনি। সময় আমার কষ্ট হয়, বললাম কি আপনাকে, সমালোচিত হতে যোগ্যতা লাগে, সমালোচনা করতে যোগ্যতা লাগে না। আপনি এক কথা শেষ করে দিলাম তো। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা। আচ্ছা, আপনাকে আমার এখন, আমি একটা হোস্ট, একটা প্রশ্ন করব। আমি এখন হোস্ট, আপনাকে প্রশ্ন করতে চাই। আপনি আমার সাথে জীবনে প্রথম দেখা, আপনার সাথে আমি আধা ঘন্টা ইন্টারভিউ দিলাম, আপনি একদম সোজা হ্যাঁ বা উত্তর দেবেন। আপনাকে কোনো অ্যাঙ্গেলে মনে হয়েছে আমি জোকার মানুষ বা আমি ফাজিল টাইপের মানুষ? না, প্রতিটা আমি না। এবং এবার আমি আপনাকে বলছি, যার সাথে আমার কথা হয়েছে, এই আমেরিকার কথা বলছি, আমি বাংলাদেশের কথা বলছি না। আমেরিকা আপনি এসে ভার্জিনিয়াতে গেছেন, নিউ ইয়র্কে গেছেন বা মিশিগানে আসছেন, আমি যেসব মানুষের সাথে কথা বলেছি, আমার খুব কাছের মানুষরা তারাই বলেছে জায়েদ খান আসলে খুব ভালো একটা মানুষ। এই তো, তাহলে আর কি? আমি একটা সত্যি কথা বলবো। আপনি এই উত্তরটা দিয়ে দিলেন। এই সব কারণে তো আপনি আমার সাথে বসতে রাজি হয়েছেন, না আপনি আমার সাথে বসতেন না। এরা আমাকে বলেছে সত্যি কথা, আমি উত্তর দিয়ে দিলাম আপনাকে। যে বলছে সে ভালো মানুষ, এতটুকু বলেছে। ভালো শিল্পী হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি। দ্যাটস দ্য পয়েন্ট। অবশ্যই। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমেরিকার লাইফটা একটু নিঃসঙ্গ লাইফ। মানুষ আই এম এনজয়িং দ্য লাইফ। ঘরে ফিরে আমি সারা দিন ওই ঘরে বসে ব্যায়াম করি, বাইরে জিমে এসে নেটফ্লিক্স দেখি। মিশি যত কম, মানুষ আস্তে আস্তে যত জ্ঞানী হয়, যত বাস্তব জানতে শিখে, তত তার সার্কেল ছোট হতে থাকে। আর যারা দেখবেন হেপোক্রেট, তাদের সার্কেল অনেক বেশি। আমি এত হেপোক্রেট না, আমি রিয়েল দুইজন মানুষ চাই, হেপোক্রেটদের সাথে মিশতে চাই না। একজন ভালো বন্ধুই যথেষ্ট। দ্যাটস ইট। একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির মতো। অফকোর্স। দ্যাটস ইট। আপনার ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কারণ আমরা অনুষ্ঠান শেষ করব। বাংলা ওয়ান চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। হাঁটি হাঁটি পাপা করে যাত্রা শুরু করেছে, অনেক জনপ্রিয় হয়ে চ্যানেলটি, সেই শুভেচ্ছা শুভকামনা। এবং আমি বিশ্বাস করি নাসির সবুজ, যিনি এটার পেছনে আছেন, তিনি বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসেন, বাংলা দেশকে ভালোবাসেন, তিনি নিশ্চয়ই সেটা করবেন। এবং সবাই হলে এসে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবেন। এবং বর্তমান বিশ্বায়নের সোশ্যাল মিডিয়ার যুগে কাউকে সোশ্যাল মিডিয়ায় বিচার না করে, ব্যক্তি কাছ থেকে বিচার করে মানুষকে বিচার করবেন। তাহলে আপনার সঠিক মানুষের সঠিক বিচার এবং সঠিক যোগ্য মূল্যায়ন করতে পারবেন তাকে। আবারও বাংলা ওয়ানের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। শুভ হোক পথ চলা। এবং আপনাকেও স্পেশালি অনেক সুন্দর করেছেন, বিকজ ইউ আর ভেরি এক্সপিরিয়েন্সড লেডি, বলবেন এক্সপিরিয়েন্সড গার্ল আমার কাছে লাগতেছে আজকে। এনিওয়ে, আপনাদের জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা। অনেক সুন্দর কথা বলেছেন এবং সত্যিকারের জিনিসগুলো তুলে ধরেছেন। এই জিনিসগুলো আসলে আমি কোনোটাই প্রশ্ন উত্তর দিতে ভয় পাইনি, বলিও নি। মানুষের সত্যটা জানুক, এগিয়ে যাক বাংলাদেশি বাংলা চ্যানেল। সবার জন্য আবারও শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, আপনিও সময় করে এসেছেন, সময় দিয়েছেন। থ্যাংক ইউ। বাংলা ওয়ান টিভির পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার দেখা হবে কখনো, কোনো সময়, কোনো এক পর্বে। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।
এবং আমাদের সাথে ছিলেন আপনাদের সবার প্রিয় জায়েদ খান। আবারও কখনো দেখা হবে অন্য কোনো সময় আপনাদেরই সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন।